হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আগের দিন কিন্তু আমরা ক্লাস নাইনের যে ফার্স্ট চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টারে 50% আমরা কমপ্লিট করেছিলাম, যেটা আমাদের জিএনএম এএনএম এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে তার পরের পার্টটা আজকে আমরা ক্লিয়ার করব। শুধুমাত্র এই পার্টটাই নয়, আমরা আজকে ক্লাস নাইনের যে সেকেন্ড চ্যাপ্টার সেটাও কিন্তু আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো এটার মধ্যেই আছে। এবং যেগুলো ইম্পর্টেন্ট পার্ট, যেগুলো তোমাদের পড়তে হবে, পড়লে পরে এখান থেকে আসার মতো কোশ্চেন, সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা না বলে আমরা শুরু করি আজকের ক্লাস। তো আমরা আগের দিন যেটা পড়েছিলাম, দ্বিপদ নামকরণ সম্পর্কে একটু পড়েছিলাম। তো আজকে আমরা দ্বিপদ নামকরণের নিয়মাবলী পড়বো, যে দ্বিপদ নামকরণ কিভাবে হয়। তাহলে দ্বিপদ নামকরণ যে কথাটা এসছে সেটা দেখো, তোমরা এখানে নোটিশ করো। দ্বিপদ মানে দুটো পদ দ্বারা, দুটো পদ দ্বারা নামকরণটা এসছে, তাই তো? দুটো পদ দ্বারা নামকরণটা এসছে। তাহলে দুটো পদ, প্রথমেরটা হচ্ছে গণর নাম অনুসারে হয়, প্লাস পরেরটা হচ্ছে প্রজাতি, প্রজাতির নাম অনুসারে হয়। তাহলে প্রথমেরটা গণ এবং তারপরটা প্রজাতি। ঠিক আছে, তাহলে মানে এইরকম দুটো পদ দিয়ে নামকরণ করতে হবে। যেমন লাইক একটা উদাহরণ দিই, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, দেখো এখানে তোমরা নোটিশ করো, এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকাতে ম্যাঙ্গিফেরা একটা পদ, ইন্ডিকা একটা পদ, তাই তো? এই ম্যাঙ্গিফেরাটা গণ আর ইন্ডিকা হচ্ছে প্রজাতি। এবার এই দ্বিপদ নামকরণের যে নিয়মাবলী, দ্বিপদ নামকরণের যে নিয়মাবলী, সেই নিয়মাবলী কোথায় লেখা আছে? আইসিবিএন নামক একটা গ্রন্থের মধ্যে লেখা আছে। কোন গ্রন্থের মধ্যে? আইসিবিএন নামক একটা গ্রন্থের মধ্যে লেখা আছে দ্বিপদ নামকরণের নিয়মাবলী। সেই আইসিবিএন এর পুরো নাম কি? আইসিবিএন এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। ভালো করে দেখো, বোটানিক্যাল নমেনক্লেচার, তার মানে আইসিবিএন এর মধ্যে কিন্তু, যদি আইসিবিএন হয়, আইসিবিএন হয়, তাহলে সেখানে কেবলমাত্র বোটানি, তার মানে উদ্ভিদদের নামকরণের নিয়মাবলী লেখা থাকবে। আর যদি আইসিজেডএন হয়, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার, জুলজিক্যাল, জুলজিক্যাল, তার মানে সেখানে কিন্তু অ্যানিম্যালদের, অ্যানিম্যালদের নামকরণের পদ্ধতি লেখা থাকবে। ক্লিয়ার? এই দুটো কিন্তু তোমাদের একদম মনে রাখতে হবে। এবার চলে আসে আমরা দ্বিপদ নামকরণের নিয়মাবলী। তাহলে দ্বিপদ নামকরণ করতে গেলে এবার আমাদের দুটো পদ দিয়ে নামকরণ করতে হবে, দুটো পদ দিয়ে নামকরণ করতে হবে। প্রথমের নাম যদি দেখি, এটা হচ্ছে কিসের নাম অনুসারে? গণ, গণ। ঠিক আছে, আর ইন্ডিকা হচ্ছে প্রজাতি, প্রজাতির নাম অনুসারে হয়। ঠিক আছে, তাহলে প্রথমেরটা গণ, তারপরটা প্রজাতির নাম অনুসারে হয়। এবং এই দ্বিপদ নামকরণ সবসময় কি ভাষায় লিখতে হবে? সবসময় যদি আমরা দেখি, তাহলে এই দ্বিপদ নামকরণ কেন করা হয়? সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, মানে সায়েন্টিফিক ভাবে নামটা লিখতে হবে, যেন সেই নামের থেকে যেন আমরা বুঝতে পারি সেই প্ল্যান্ট বা সেই প্রাণীটা সম্পর্কে একটু আলোচনা বা আইডিয়া পেতে পারি, তাই তো? এই দ্বিপদ নামকরণের নিয়মের মধ্যে প্রথম যদি দেখি, তাহলে আমরা দেখব গণের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। দেখো ম্যাঙ্গিফেরার এমটা বড় হাতের, তাই তো? ম্যাঙ্গিফেরার এমটা বড় হাতের। আর প্রজাতির নামের, প্রজাতির নামের প্রথম অক্ষর ছোট হরফে লিখতে হবে। তোমরা এখানে দেখো ইন্ডিকার আইটা ছোট হাতের লেখা আছে। ক্লিয়ার? এবার এই দ্বিপদ নামকরণ যখন আমরা লিখবো, দ্বিপদ নামকরণ লেখার সময় মনে রাখতে হবে সেটা ছাপার সময় ইটালিকে ছাপতে হবে। তার মানে নামটা যখন আমরা লিখবো, তখন আমরা এরকম একটু বাঁকা করে লিখবো, এরকম একটু বাঁকা করে লিখবো। ম্যাঙ্গিফেরা এরকম হালকা বাঁকা করে লিখবো, এইটাকে বলা হয় ইটালিক হরফ। যেহেতু আমরা এভাবে বাঁকা করে লিখতে পারি না, সেই জন্য কিন্তু গণ আর প্রজাতির নাম আলাদা আলাদা লিখতে হবে, ইন্ডিকা আলাদা আলাদা লিখতে হবে। ঠিক আছে, আর দুটোর নিচে আন্ডারলাইন করতে হবে আলাদা আলাদা। আরেকটা নিয়ম বলেছে, যখন নামকরণ করব, নামের শেষে যে বিজ্ঞানী এই নামকরণ করেছে, যেমন এইটার নাম করেছে লিনিয়াস, তাহলে লিনিয়াসের প্রথম তিনটা অক্ষর LI লিখতে হবে। ঠিক আছে, LI লিখতে হবে। এবার লিনিয়াসের স্পিসিস প্ল্যান্টেরাম, তাহলে লিনিয়াসের একটা বইয়ের নাম কি? স্পিসিস প্ল্যান্টেরাম। আর একটা বইয়ের নাম সিস্টেমানাচুরি। ঠিক আছে, আর এই জায়গায় বিজ্ঞানসম্মত নামের টোটালটা জিনিসগুলো দেওয়া আছে, যে উনিই প্রথম এই দ্বিপদ নামকরণ বা ট্যাক্সোনমির প্রবর্তন করেন। ক্লিয়ার? এবার চলে আসি আমরা দ্বিপদ নামকরণের তাৎপর্য।
দ্বিপদ নামকরণের তাৎপর্য যদি আমরা দেখি, তাহলে দেখব যে এই দ্বিপদ নামকরণ দ্বারা বিজ্ঞানীরা যে কোনো জীবকে চিনে রাখতে পারেন, ঠিক আছে। এবং যদি কোনো জীবের আকার, সমস্ত কিছু হ্যাবিটার সমস্ত কিছু এই দ্বিপদ নামকরণের মাধ্যমে চেনা যায়, কোন গোষ্ঠীভুক্ত এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই দ্বিপদ নামকরণে জানা যায়, ঠিক আছে। আচ্ছা, দ্বিপদ নামকরণের গণন নাম যেটা, গণন নাম, ঠিক আছে, এটাকে বলা হয় জেনেরিক নেম বলা হয়, আর প্রজাতির নাম হচ্ছে স্পেসিফিক এপিথেট, ঠিক আছে, বা স্পিসিস বলা হয়। এবার এই দ্বিপদ নামকরণ সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে দ্বিপদ নামকরণে দেখব যে এই দ্বিপদ নামকরণের পরের পার্টটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে যত রকম উদ্ভিদ বা প্রাণীরা আছে তাদেরকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। কে ভাগ করেছিল? আর এইচ উইটটেকার। আর এইচ উইটটেকার, ঠিক আছে। আর উনি 5টা রাজ্যে ভাগ করেছে, তার মধ্যে এখানে দেখো দেওয়া আছে 4টা: মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি। আর 5 নম্বর যে ভাগটা সেটা হচ্ছে অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। এই 5টা ভাগ করেছিলেন, ঠিক আছে। তবে এই 5টা ভাগের আগে লিনিয়াস পুরো জীব জগৎটাকে বা প্রাণী জগৎটাকে কয়টা ভাগে ভাগ করেছিলেন? 2টি রাজ্যে ভাগ করেছিলেন, ঠিক আছে। একটা হচ্ছে উদ্ভিদদের জন্য, আর একটা হচ্ছে প্রাণীদের জন্য। ক্লিয়ার? এই দুটো ভাগে ভাগ করেছিলেন, ঠিক আছে। কিন্তু এই ভাগের সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু অর্গানিজম যারা কিন্তু এই দুটো ভাগের মধ্যেই পড়ে না, তাদের জন্য আবার পরবর্তীকালে আলাদা ভাগে আর একটা ভাগ করা হয়, ঠিক আছে। যেমন এখানে একটা পার্ট দিয়েছে, এটা খুব ভিভিআই, যে এককোষী প্রোক্যারিওটিকদের মনের রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন লাইক, যদি যত ব্যাকটেরিয়ারা সবাই কিন্তু মনেরার আন্ডারে পড়ে, তাহলে মনেরা কারা? ব্যাকটেরিয়া সবাই মনেরা, ঠিক আছে। আর এরা এরা কিন্তু মনেরারা বেশিরভাগই কিন্তু প্রোক্যারিওটিক হয়, মনেরারা প্রোক্যারিওটিক হয়। তো এখানে 5টা রাজ্যের শ্রেণীবিন্যাস করা আছে, ঠিক আছে। মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ, অ্যানিমেলিয়া। আর মনেরার আন্ডারে সমস্ত ব্যাকটেরিয়ারা পড়ে। এবার 5টা গ্রুপে ভাগ করা হলো, এটা কিসের বেসিসে ভাগ করা হয়েছে 5টা রাজ্য? তো বলছে কোষের গঠন। তার মানে এই যে প্রাণীরা আছে বা উদ্ভিদরা আছে, এদের কোষ গঠন কিরকম? তার মানে এরা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? প্রোক্যারিওটিক অর ইউক্যারিওটিক, এটার উপরে। তারপরে জীবদের কোষের গঠন, তার মানে এরা সেলুলার নাকি অর্গান লেভেল, মানে এরা এককোষী নাকি বহুকোষী, ঠিক আছে। এককোষী এককোষী নাকি বহুকোষী, এর উপরে ভাগ করা হয়েছিল। তারপর হচ্ছে পুষ্টি পদ্ধতি, এরা পুষ্টি নেয় কি, মানে স্বভোজী না পরভোজী, স্বভোজী না পরভোজী, এবং বাস্তুতন্ত্রী কোথায় থাকে এবং জাতিগণ্য, এই জাতিগত শ্রেণীবিন্যাসের ভিত্তিতে কিন্তু এদেরকে ভাগ করা হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসে আমাদের প্রথম এক এক করে আমরা দেখবো মনেরা রাজ্যের বৈশিষ্ট্য। মনেরা রাজ্যের মধ্যে আমরা কি বললাম? মনেরা রাজ্যের মধ্যে ম্যাক্সিমামই কারা থাকে? ব্যাকটেরিয়ারা থাকে। মনেরা রাজ্যের মধ্যে কারা থাকছে? ব্যাকটেরিয়া থাকছে। এইবার এক এক করে দেখি এদের সমস্ত বৈশিষ্ট্য। দেখো, এরা ম্যাক্সিমামই প্রোক্যারিওটিক, এককোষী। এরা ম্যাক্সিমামই প্রোক্যারিওটিক এবং এককোষী। এদের কোষ প্রাচীরে কি থাকে? খুব ইম্পর্টেন্ট, পেপটাইড ও গ্লাইকেন। তাহলে যদি বলে এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নিয়ে গঠিত, তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যেন স্পষ্টভাবে মনে থাকে, পেপটাইড ও গ্লাইকেন নিয়ে তৈরি হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, ঠিক আছে। এবং এদের কি হচ্ছে হিস্টোন প্রোটিন বিহীন ডিএনএ, তাহলে ব্যাকটেরিয়াতে যে ডিএনএ তৈরি হয় সেটা কিন্তু হিস্টোন প্রোটিন, ঠিক আছে। এদের হিস্টোন প্রোটিন বিহীন থাকে, ঠিক আছে। এটা ভিভিআই, এটা ভিভিআই যদি দিয়ে দাও, তাহলে ভি ভি আই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ব্যাকটেরিয়াদের কোনো হিস্টোন প্রোটিন থাকে না। আর এই ব্যাকটেরিয়াদের কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকবে না, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে প্লাস্টিড, এই সমস্ত কিছু থাকে না। খুব ইম্পর্টেন্ট এই 3টা পয়েন্ট। তবে ব্যাকটেরিয়ারা কিভাবে পুষ্টি সম্পন্ন করে? এরা স্বভোজীও হতে পারে, পরভোজীও হতে পারে, ঠিক আছে। যেমন উদাহরণ, মাইক্রোপ্লাজমা। যদি সবচেয়ে ছোট কোনো অর্গানিজম হয় তাহলে হচ্ছে স্মলেস্ট সবচেয়ে ছোট হচ্ছে আমাদের মাইক্রোপ্লাজমা। আর এই যে সায়ানোব্যাকটেরিয়া,
এইটাকে কিন্তু ব্লু ব্লু গ্রিন অ্যালগিও বলা হয়, অ্যালগি বলা হয়। তাহলে সায়ানোব্যাকটেরিয়া আরেকটা নাম কি? ব্লু গ্রিন অ্যালগি। তাহলে ব্লু গ্রিন অ্যালগি মানে সেটা কিন্তু আদৌ কোনো অ্যালগি বা শৈবাল নয়। ব্লু গ্রিন অ্যালগি আদৌ কিন্তু কোনো অ্যালগি বা শৈবাল নয়, এটা এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া। এটা এক ধরনের কি? এটা এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া। ক্লিয়ার? এবার চলে আসি নেক্সট আমরা প্রোটিস্টা। তাহলে মনেরের পরে কি এসে? প্রোটিস্টা। এটা দেখো, এরা হচ্ছে এককোষী ইউক্যারিওটিক এবং সুগঠিত। ইউক্যারিওটিক তার মানে সুনির্দিষ্ট, এদের নিউক্লিয়াস আছে, তার মানে এদের নিউক্লিয়াস যুক্ত এবং নিউক্লিয়াসের বাইরে কোষ অঙ্গাণু আছে, যেমন লাইক মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার পর্দা ঘেরা কোষ অঙ্গাণু আছে, তাহলে এদেরও পর্দা ঘেরা কোষ অঙ্গাণু আছে। এরা স্বভোজী পরভোজী। আর এদের ক্ষণপথ, সিলিয়া, ফ্ল্যাজেলা এগুলো দেখা যায়। তাহলে ক্ষণপথ কার দেখা যায়? ক্ষণপথ দেখা যায় অ্যামিবার। ক্ষণপথ দেখা যায় অ্যামিবার। ক্ষণপথ দেখা যায়। ফ্ল্যাজেলা কার দেখা যায়? এটা তোমরা ক্লাস 10 এ পড়েছো, প্যারামেসিয়াম। ঠিক আছে, প্যারামেসিয়ামে কি দেখা যায়? সিলিয়া দেখা যায়। আর হচ্ছে ইউগ্লিনার ফ্ল্যাজেলা দেখা যায়। এইভাবে তোমরা এগুলো পড়েছো, ঠিক আছে? তাহলে এগুলো আরেকবার দেখে নেবে। তারপর চলে আসছে আমাদের ছত্রাকের বৈশিষ্ট্য। ছত্রাক তার মানে তোমরা ব্যাঙের ছাতা সবাই দেখেছো, ব্যাঙের ছাতা সবাই দেখেছো, এরকম ব্যাঙের ছাতা হয়। তাহলে এই ছত্রাকগুলো কি? ছত্রাকে কিন্তু কোনো ক্লোরোফিল থাকে না, সেই জন্য ছত্রাকের দেহের কালারটা কিরকম? একটু সাদা সাদা টাইপের হয়, তাই তো? এরা পরভোজী। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মৃতজীবী। মৃতজীবী তারপর মরা গলা পচা জিনিসের মধ্যে জন্মায় কিন্তু এরা ছত্রাক। আর এই ছত্রাকদের কোষ প্রাচীর কি নিয়ে গঠিত হয়? ছত্রাকদের কোষ প্রাচীর কাইটিন নিয়ে গঠিত। ছত্রাকদের কোষ প্রাচীর কি নিয়ে গঠিত হয়? কাইটিন নিয়ে গঠিত। আর এদের সঞ্চিত খাদ্য কি? ছত্রাকদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। ছত্রাকদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। উদাহরণ ইস্ট, পেনিসিলিয়াম, মিউকর, অ্যাগারিকাস। এরা হচ্ছে ছত্রাক এক ধরনের। ঠিক আছে, তারপরে চলে আসি। আর ছত্রাকদের গোটা শরীর যদি দেখি, তাহলে কি নিয়ে তৈরি হয়? হাইফি নিয়ে তৈরি হয়। হাইফি নিয়ে তৈরি হয়। আর হাইফি গুলো দিয়ে কি তৈরি করে? মাইসেলিয়াম তৈরি করে। মাইসেলিয়াম তৈরি করে। মাইসেলিয়াম তৈরি করে। এবার চলে আসি প্ল্যান্টি। প্ল্যান্টির বৈশিষ্ট্য কি? প্ল্যান্ট মানে এটা হচ্ছে উদ্ভিদ। প্ল্যান্ট মানে উদ্ভিদ। তাহলে উদ্ভিদের বৈশিষ্ট্য তোমরা কিন্তু নর্মালি সবাই জানো। উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য? দেখো, উদ্ভিদের ক্লোরোফিল আছে, তার মানে সেই জন্য কিন্তু সবুজ কালার হবে, ক্লোরোফিল যুক্ত। আর এরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, তাই এদেরকে কি বলা হয়? স্বভোজী। উদ্ভিদদের কোষপ্রাচীর যেটা আছে, সেটা কি নিয়ে তৈরি হয়? উদ্ভিদদের কোষপ্রাচীর সেলুলোজ নিয়ে তৈরি হয়। আর এদের সঞ্চিত খাদ্য কি? শ্বেতসার। এদের সঞ্চিত খাদ্য শ্বেতসার। ঠিক আছে। আর উদ্ভিদটা কিন্তু গমনে অক্ষম। যদি বলা হয় গমনে সক্ষম কয়েকটা উদ্ভিদের নাম, তাহলে ক্ল্যামাইডোমোনাস, মোনাস, ভলভক্স, ডায়াটম। তাহলে উদ্ভিদের নাম দেওয়া আছে সবুজ শৈবাল, ব্রায়োফাইট, টেরিডোফাইট, ব্যাক্তবীজী, গুপ্তবীজী। ঠিক আছে, তারপর চলে আসি আমরা অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া যদি দেখি, তাহলে আমরা মানুষরা বা যে কোনো প্রাণীরা হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে আমরা বহুকোষী, পুষ্টি সমৃদ্ধ করি, পরভোজী মানে অন্যকে খেয়ে জীবন ধারণ করি, এবং গমনে সক্ষম, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। ঠিক আছে। আমাদের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। আমাদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। আমাদের কোনো কোষ প্রাচীর নেই, তবে কোষ পর্দা আছে। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে প্রাণীদের কথা বলা আছে। এবার উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস। এবার উদ্ভিদ, এই যে আমরা পড়লাম প্ল্যান্টি, এবার এই প্ল্যান্টিকে আবার ভাগ করেছে। প্ল্যান্টিকে ভাগ করা হয়েছে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসে কয়েকটা গ্রুপে ভাগ করা হয়েছে। কি কি ভাগ করা হয়েছে সেগুলো আমরা পরে বলছি। তার আগে কিভাবে ভাগ করা হয়েছে সেটাকে বলি। বর্ষাকালে পাখিদের গায়ে দেখো টবে সবুজ রঙের দেখা যায়, এদের কারণ হচ্ছে ব্রায়োফাইট। তাহলে ব্রায়োফাইটের উদাহরণ একটা কি? প্রোপনেটাম। তারপর শুষ্নি শাক বা ঢেঁকি শাক খেয়েছো, এরা কিন্তু টেরিডোফাইট বা ফান জাতীয় উদ্ভিদ, খুব ইম্পর্টেন্ট। তাহলে শুষ্নি শাক বা ঢেঁকি শাক কি? এরা অ্যাকচুয়ালি টেরিডোফাইট বা ফান জাতীয় উদ্ভিদ। এবং পাহাড়ি এলাকায় সবুজ পাতাযুক্ত সাইকাসের গাছে দেখেছে, যেগুলো অ্যাকচুয়ালি ব্যক্তবীজী। তাহলে ব্যক্তবীজী কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের ফল হয় না এবং বীজগুলো ফলের বাইরে খোলা অবস্থায় থাকে, তাকে বলা হয় ব্যক্তবীজী। ব্যক্ত মানে ওপেন। তারপরে ছোলা, মটর এগুলো দেখেছো, এগুলো দ্বিবীজপত্রী। ধান, গম, নারকেল এরা হচ্ছে সবাই একবীজপত্রী। মনে রাখবে ধান, গম তাহলে কিন্তু একবীজপত্রী। আবার আম, জাম, কাঁঠাল এরা কিন্তু গুপ্তবীজী, এদের ভেতরে বীজটা লুকোনো থাকে। ক্লিয়ার? তারপর চলে আসি উদ্ভিদ রাজ্যের প্রধান। উদ্ভিদ রাজ্যকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগগুলো আমরা দেখে নিই। ঠিক আছে, একটা হচ্ছে শৈবাল, ব্রায়োফাইট মানে যেটাকে বলছি আমরা মস বর্গীয়। উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, ভি, ভি, আই। ঠিক আছে, ব্রায়োফাইট যেমন রিক্সিয়া, পোগোনিটাম। টেরিডোফাইটের নাম কি? ডায়াপটেরিস, টেরিস, লাইকোপোডিয়াম। জিমনোস্পার্ম হচ্ছে পাইনাস, সাইকাস। আর অ্যাঞ্জিওস্পার্ম আম ও লিচু। তাই তো, আম ও লিচু। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা। আর এগুলো তোমাদের কিছু পড়তে হবে না, এগুলো পড়বে না। ঠিক আছে, তারপরে কি বলছে?
এইটা ইম্পর্টেন্ট, বলছে যে সমস্ত উদ্ভিদ গোষ্ঠীর ফুল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বা কি বলা হয়, ক্রিপ্টোগ্যামাস বলা হয়। তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামাস বলা হয়, যেমন শৈবাল, ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইট। নেক্সট বলেছে যে সমস্ত উদ্ভিদের ফুল হয় তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ বা ফেনারোগ্যামাস, যেমন জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম। ক্লিয়ার? এবার চলে আসি আমাদের প্রাণীদের শ্রেণীবিন্যাস করি। প্রাণীদের শ্রেণীবিন্যাস যদি দেখি, জাম স্তর কি, যে আমরা যখন জাইগোট থেকে গ্যাস্ট্রুলা ফর্মেশন করি, জাইগোট থেকে গ্যাস্ট্রুলা ফর্মেশন করি, তখন আমাদের বা ভ্রূণ অবস্থায় আমাদের দেহে তিনটা স্তর থাকে। একটা হচ্ছে একটোডাম, মেসোডাম অ্যান্ড এন্ডোডাম। কি কি? একটোডাম, মেসোডাম অ্যান্ড এন্ডোডাম, তিনটা স্তর থাকে। যাদের এই তিনটা স্তর থাকে তাদেরকে ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয়। আর যাদেরকে তিনটা থাকে না, যাদের দুটো থাকে, দুটো স্তর থাকে, একটো আর এন্ডো, তাদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক, অ্যানিমাল। ক্লিয়ার? এবার সিলম কি জিনিস? সিলম হচ্ছে দেহের ভিতরে যে ফাঁপা জায়গাটা, সেটাকে বলা হচ্ছে সিলম। ঠিক আছে? আর ছদ্মসিলম যেটা অ্যাকচুয়ালি, আর সে সিলম কোথা থেকে তৈরি হয়? সিলম হচ্ছে অ্যাকচুয়ালি এই মেসোডাম স্তর থেকে সিলম তৈরি হয়। কোথা থেকে? সিলম মেসোডাম স্তর থেকে তৈরি হয়। ক্লিয়ার? এইবার এই এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা প্রাণী রাজ্যকে ভাগ করব। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা প্রাণী রাজ্যকে ভাগ করব। লাইক তোমরা এগুলো সবাই পড়ে এসছো অলরেডি। পরিফেরা, তাহলে পরিফেরা কি? দেহটা এইরকম, উপরের দিকে একটা বড় ছিদ্র আছে, এটার নাম হচ্ছে অস্কিউলাম, অস্কিউলাম। আর দেহের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র আছে, সেগুলোকে বলা হয় অস্টিয়া, 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 তাই তো? সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র, যেগুলোকে বলা হয় অস্টিয়া, আর হচ্ছে বড় একটা ছিদ্র, এগুলো হচ্ছে অস্কিউলাম। ঠিক আছে? এবার এই অস্টিয়া দিয়ে জল এন্টার করে, এদের বডির ভিতরে অস্টিয়া দিয়ে জল এন্টার করবে, বাইরে দিয়ে জল এন্টার করবে, আর অস্কিউলাম দিয়ে জলটা বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে? এইটা, এই যে সিস্টেম পরিফেরা, এদেরকে বলা হয় কি হচ্ছে, ক্যানাল সিস্টেম বলা হয়। ঠিক আছে? ক্যানাল সিস্টেম বলা হয় এদেরকে। তারপরে চলে আসি, এবার এদেরকে ক্যানাল সিস্টেম বা নালিকাতন্ত্র সিস্টেম বলা হয়, বা জল সঞ্চালন করে। এবং ফ্ল্যাজেলাটা সমস্ত কোয়ানোসাইট কোষগুলো নালী গায়ে লেগে থাকে। আর এদের এই নালীর গায়ে ছোট ছোট ফ্ল্যাজেলার যুক্ত কোষ লেগে থাকে, এরকম দুটো করে ফ্ল্যাজেলা থাকে। ঠিক আছে? যেগুলোকে কলার কোষও বলা হয়। যেমন জলজ, এরা নড়াচড়া করতে পারে না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, যেমন স্পঞ্জ বা সাইকন, এগুলো বলতে পারো। নেক্সট চলে আসে আমরা নিডারিয়া। নিডারিয়া যদি দেখি, দেহে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আছে, ভিভিআই, দেহে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আছে। তাহলে কোন পর্বের প্রাণীদের দেহে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আছে? নিডারিয়া। ঠিক আছে? আর এদের দেহে একটা নিমাটোসিস্ট, একটা চাবুকের মতো অংশ, যার দেহে নিডোব্লাস্ট কোষ থাকে, আর যেটা দিয়ে আত্মরক্ষা করে। যেমন তোমরা এরকম হাইড্রা দেখেইছো, এইগুলোতে নিডোব্লাস্ট কোষ থাকে, এগুলোতে নিডোব্লাস্ট কোষ থাকে, হাইড্রা। ঠিক আছে? দেহের জীবনচক্রে পলিপ থাকে। ঠিক আছে? এবং মেডুসা দশা থাকে। ঠিক আছে? এগুলো অতটা লাগবে না। আর এটা কিন্তু মেটাজেনেসিস হিসেবে উল্লেখ করা হয়, খুব ইম্পর্টেন্ট। তার মানে এদের জীবনচক্রে একের বেশি রকমের জীবনচক্র দেখা যায়। ঠিক আছে? জীবনচক্র বা স্টেজ দেখা যায়। ঠিক আছে? আর এই জন্য এদেরকে বলা হয় মেটাজেনেসিস। এই জন্য এদেরকে কি বলা হয়? মেটাজেনেসিস বলা হয়। ক্লিয়ার? তারপর চলে আসি টিনোফোরা। টিনোফোরা দেহ অরীয় প্রতিসমযুক্ত সামুদ্রিক প্রাণী, যেমন বুড়ো। ঠিক আছে? আর এদের দেহে আটটি কমপ্লেট বা চিরুনির মতো অংশ থাকে। এদেরকে আটটি কমপ্লেট বা চিরুনির মতো অংশ থাকে। ঠিক আছে? আর যেগুলো এদেরকে গমনে সাহায্য করে। আর এদের দেহে কোলোব্লাস্ট বা ল্যাসো কোষ থাকে, যেমন বেরো এবং হার্বিফোরা। তাহলে যে জিনিসগুলো আমি গোল গোল করে দাগ দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে চলে আসি প্ল্যাটি হেলমেন্থিস। প্ল্যাটি হেলমেন্থিস মানে প্ল্যাটি মানে প্লেট লাইক। ঠিক আছে? যেমন ফিতা প্ল্যানেরিয়া, এটা হচ্ছে প্ল্যাটি হেলমিনথেস। আর এরা ট্রিপ্লোব্লাস্টিক, এদের কিন্তু কোনো সিলম নেই, কারণ এরা চ্যাপ্টা, দেহের ভিতরে ফাঁকা নেই। আর কিন্তু এরা উভয়লিঙ্গ। ঠিক আছে? আর এদের রেচন অঙ্গের নাম কি? ফ্লেম কোষ। এদের রেচন অঙ্গের নাম কি? ফ্লেম কোষ, ভিভিআই কিন্তু। তাহলে প্ল্যাটি হেলমিনথেসদের রেচন অঙ্গের নাম কি? ফ্লেম কোষ। তারপর চলে আসি অ্যাস্কিও হেলমিনথেস নিমাটোডা, বা এটাকে বলা হয় গোল কৃমি। গোল কৃমি। তাহলে এরা নলাকার। ঠিক আছে? দ্বিপার্শ্বীয় পরিসীমার তিনটি স্তর থাকে। এরা কিন্তু তিনটি স্তর থাকে। ঠিক আছে? পৌষ্টিক নালী আছে, এবং এখানে এক লিঙ্গ এরা, মানে স্ত্রী আলাদা পুরুষ আলাদা। ঠিক আছে?
তারপরে চলে আসি আমরা নেক্সট অ্যানিলিডা। অ্যানিলিডা কি? যেমন কেঁচো, কেঁচো যোগ অ্যানিলিডা। অ্যানিল মানে এদের যদি কেঁচো যোগ দেখো, তাহলে এদের দেহ এরকম ছোট ছোট খন্ড খন্ড নিয়ে তৈরি, আংটির মতো খন্ড নিয়ে তৈরি হচ্ছে অ্যানিলিডাদের দেহ, সেটি রিং এর মতো, সেই জন্য এদেরকে অ্যানিলিডা বলা হচ্ছে। আর এই যে যেন খাঁজগুলো, এগুলো শুধু বাইরে না ভেতরেও আছে, ঠিক আছে? এদেরকে এই রকম খাঁজগুলোকে বলা হয় মেটামেরিক খন্ডিভবন। তাহলে যে খাঁজগুলো ভেতরেও আছে এবং বাইরেও আছে তাদেরকে বলা হয় মেটামেরিক খন্ডিভবন। ঠিক আছে? এদের কিন্তু প্রকৃত সিলোম রয়েছে, আর এদের সংবহন প্রকৃতি বদ্ধ প্রকৃতি, এদের সংবহন কি বদ্ধ প্রকৃতি। আর নেফ্রিডিয়ার রেচন অঙ্গের নাম, নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর রেচন অঙ্গ, কেঁচোর রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া। আর সিটা, সিটার মাধ্যমে ওরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে, সিটা বা প্যারাপোডিয়ামের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে। তাহলে যদি কেঁচোর গমন অঙ্গের নাম কি, তাহলে আমরা কি বলবো সিটা, আর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। তারপরে চলে আসে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা কারা? যাদের দেহের পা গুলো, পোডা মিন্স হচ্ছে লেগ, পোডা মিন্স হচ্ছে লেগ, আর্থ মিন্স হচ্ছে জয়েন্ট, জয়েন্ট। তাহলে যাদের পা গুলো খন্ড খন্ড অংশ নিয়ে তৈরি তাদেরকে বলা হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক আছে? তার মানে এদের সন্ধি লুপাঙ্গ আছে, যেমন তোমরা আরশোলা দেখতে পারো, তারপরে স্পাইডার দেখতে পারো, এদের জোড়ায় জোড়ায় পা থাকে। ঠিক আছে? আর এদের বাইরের যে শক্ত খোলসটা, ঠিক আছে, এই খোলসটা কি নিয়ে তৈরি হয়? কাইটিন নিয়ে তৈরি হয়। এদের শক্ত খোলসটা কি নিয়ে তৈরি হয়? কাইটিন নিয়ে তৈরি হয়। ঠিক আছে? আর দেহ, এবার এদের কি হচ্ছে, মুক্ত সংবহন আছে, এদের মুক্ত সংবহন। তাহলে এদের সংবহন পদ্ধতি কি? মুক্ত সংবহন। যেমন আরশোলা মৌমাছি এর আছে। আর এদের কিন্তু পুঞ্জাক্ষী রয়েছে, পুঞ্জাক্ষী খুব ইম্পর্টেন্ট, চোখে অনেকগুলো ছোট ছোট চোখ নিয়ে তৈরি হয়, এটাকে হচ্ছে পুঞ্জাক্ষী বলা হয়। তারপরে চলে আসে মোলাস্কা। মোলাস্কা হচ্ছে শামুক, এইটা খুব ইম্পর্টেন্ট, অক্টোপাস, VVI। ঠিক আছে? অক্টোপাস। দেখো, এই মোলাস্কাদের দেহ বাইরে একটা শক্ত খোলস থাকে, যেমন শামুকের বাইরে একটা, ঝিনুকের বাইরে একটা শক্ত খোলস আছে। আর এই খোলসটা কি নিয়ে তৈরি হয়? চুন তৈরিতে কাজে লাগে। ঠিক আছে? চুন তৈরিতে কাজে লাগে, আর চুন দিয়েও তৈরি হয়। ঠিক আছে? এবার এই যে যে এই খোলসের ভেতরে, এদের ভেতরে মাংস থাকে এবং পাতলা ঝিল্লি থাকে, যেটা মেন্টাল বা প্যানিনাম বলা হয়। আর এদের গমন অঙ্গের নাম কি? মাংসল পথ। কিন্তু এই অক্টোপাসের কিন্তু কোনো এরকম খোলস নেই, সেই জন্য এটা ভিভিআই, মানে একটু এক্সেপশন। ঠিক আছে? তারপর চলে আসি আমরা একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, এরা সবাই সামুদ্রিক প্রাণী, চামড়া চুন দিয়ে তৈরি হয়, কাঁটা দিয়ে আবৃত, যেমন একটা স্টার ফিশ মানে তারা মাছ, তারা মাছ দেখেছো এরকম হয় তারা মাছ, এরকম হয় তারা মাছ। ঠিক আছে? জলে জল সংবহনের ব্যবস্থা আছে। ঠিক আছে? জলের বা টিউব ফিডের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, তাহলে জল সংবহন মানে ওয়াটার ভাস্কুলার ক্যানাল আছে, ওয়াটার H2O ভাস্কুলার ক্যানাল আছে। ঠিক আছে? আর এদের গমন অঙ্গের নাম কি? গমন অঙ্গের নাম হচ্ছে আমাদের টিউব ফিট বা নালীপথ। গমন অঙ্গের নাম কি? টিউব ফিট বা নালীপথ। এটা দিয়ে ওরা খাবারের খেতে সাহায্য করে। তারপর চলে আসি হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা থেকে অত কোশ্চেন আসে না, এখান থেকে এদের দেহটা তিনটা ভাগে বিভক্ত, প্রোবসিস, কলার আর মেট্রোসোম। ঠিক আছে? এদের কোনো নোটোকর্ড নেই। ঠিক আছে? এইটুকুই দরকার পড়ে। ক্লিয়ার? এবার চলে আসি কর্ডাটা। কর্ডাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? কর্ডাটা খুব ইম্পর্টেন্ট। নোটোকট কাকে বলে? বলছে নোটোকট হচ্ছে এটি খাদ্যনালীর পৃষ্ঠের কেন্দ্রে একটি স্থিতিস্থাপক দণ্ডের মতো। ঠিক আছে? নোটোকট, নোটোকট কি? মানে একটা শির দ্বারা তৈরি করে। আর যেটা আমাদের নার্ভ কট, সেটা আমাদের কি তৈরি করে? নার্ভ কট আমাদের স্নায়ু বা সুষুম্না কাণ্ড তৈরি করে। তাহলে নোটোকট কি হচ্ছে? যেটা দিয়ে আমাদের শির দ্বারা তৈরি করে, আর নার্ভ কট হচ্ছে আমাদের স্নায়ু তৈরি করে। তাই তো? এবার এই কর্ডাটা আবার কয়েকটা ভাগে, উপভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা। পার্থক্যটা কোন জায়গায় দেখো? পার্থক্যটা হচ্ছে ইউরোকর্ডাটার লার্ভা পর্যায়ে নোটোকড থাকে। লার্ভা পর্যায়ে কোথায়? লেজের অংশে থাকে, লেজের অংশে থাকে। ক্লিয়ার? কিন্তু সেফালোকর্ডাটার, দেখো সেফালোকর্ডাটার ফুলকা ছিদ্র আছে, আর নোটোকড একদম সামনে থেকে পিছনের দিকে চলে যায়। তাহলে ফার্স্ট ইউরোকর্ডাটার হচ্ছে লেজে আছে, লেজে। আর সেফালোকর্ডাটার একদম ফার্স্ট টু লাস্ট, ফার্স্ট টু লাস্ট একদম মাথা থেকে লেজ অব্দি টোটালটা থাকে। ঠিক আছে? এইটা হচ্ছে পার্থক্য মেনলি। এবার চলে আসি ভার্টিব্রাটা। এটি ভ্রূণ পর্যায়ে এটি একটা নোটোকট থাকে, এবং সেটা পরবর্তীকালে মেরুদণ্ড হয়ে যায়। ঠিক আছে? যেমন আমরা সবাই কিন্তু ভার্টিব্রাটার আন্ডারে পড়ি, তাই তো? আমরা সবাই ভার্টিব্রাটার আন্ডারে পড়ি। ঠিক আছে? এইগুলো একটু দেখে নেবে, এগুলো তোমরা টোটালটাই জানো। এবার চলে আসি অগ্ন্যাথা আর ন্যাথোস্টোমাটা। এই অগ্ন্যাথা আর ন্যাথোস্টোমাটা টোটালটাই ডিপেন্ড করছে কিসের উপরে? অগ্ন্যাথা আর ন্যাথোস্টোমাটা
টোটালটাই ডিপেন্ড করছে আমাদের মুখের চোয়ালের উপরে। আগনাথার চোয়াল থাকে না, আগনাথার কি থাকে না, চোয়াল থাকে না, এবং মুখটা গোলাকার, তাই তো, আগনাথার মুখটা গোলাকার। আর এই ন্যাথোস্টোমাটা যেটা রয়েছে, ন্যাথোস্টোমাটা এটা হচ্ছে চোয়াল মুখ ছিদ্রকে ঘিরে থাকে, তার মানে এদের চোয়াল আছে এবং জয়েন্ট উপাঙ্গ আছে, এই দুটো হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এবার চলে আসি কন্ডিকথিস আর অস্টিকথিস। কন্ডিকথিস বলতে কি বোঝানো হচ্ছে? কন্ডিকথিস বলতে যে সমস্ত মাছগুলো সমুদ্রে থাকে এবং তরুণাস্থি নিয়ে তৈরি হয়। কি নিয়ে তৈরি হয়? তরুণাস্থি মানে কাটা থাকবে না, নরম সফট হাড়গুলো হয়, সেই হাড়গুলো যেমন আমাদের নাকে বা কানে যে সফট হাড়গুলো হয় সেগুলো নিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, আর এদের আণুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ আছে, এদের শরীরে যে ছোট্ট ছোট্ট আঁশ আছে যেগুলো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হয়। ঠিক আছে, এবং এদের কিন্তু কোনো পটকা নেই, এদের কিন্তু কোনো পটকা নেই। আর একটা ইম্পর্টেন্ট, যেমন আমরা মাছের লেজ দেখেছি এরকম সমান হয়, কিন্তু এদের মাছের লেজগুলো অসমান, সেই জন্য এগুলোকে বলা হয় হেটারো সার্কেল। তাহলে অসমান মাছ লেজযুক্ত মাছকে হেটারো সার্কেল বলা হয়, তাই তো, যেমন হাঙ্গর, করাত মাছ এগুলো আছে। তারপরে চলে আসে অস্টিকথিস। অস্টিকথিস নর্মাল মাছগুলো, এদের বড় বড় আঁশ আছে, সাইক্লয়েড, টিনয়েড, গ্যাংয়েড এই সমস্ত আঁশ আছে, এবং তোমরা দেখেইছো এই মাছগুলো এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, এদের কানকো ছিদ্র থাকে, ঠিক আছে, কানকো ঢাকা থাকে, মুখ সামনের দিকে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে লেজের পাখনা সমান, দেখো এইটাও যতটা এটাও ততটা, এগুলোকে বলা হয় হোমো সার্কেল। ঠিক আছে, উদাহরণ আমাদের রুই, কাতলা, ইলিশ এগুলো। নেক্সট চলে আসি আমরা অ্যাম্ফিবিয়া। মাছের পরে কারা আসলো? অ্যাম্ফিবিয়া। আচ্ছা, মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কিন্তু দুটো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হার্টের প্রকোষ্ঠ, হার্টের চেম্বার, হার্টের চেম্বার দুটো। ঠিক আছে, একটা অলিন্দ, একটা অলিন্দ, আর একটা নিলয়। ক্লিয়ার? এবার চলে আসি অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া মানে কি? উভয়চর, যারা জলেও থাকে ডাঙ্গাও থাকে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়া বলা হয়। লাইক যেমন, কুনো ব্যাঙ, সোনা ব্যাঙ এরা জলেও থাকে ডাঙ্গাও থাকে। তাহলে এদের চামড়া ভেজা ভেজা গ্রন্থিযুক্ত, কোনো আঁশ থাকে না। ঠিক আছে, জিহ্বা ও বহিঃকর্ণ মানে এদের গলা নেই এবং কানের এই কর্ণ ছত্রটা নেই। ঠিক আছে, খালি এদের মাথা আর শরীর আছে। এদের হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? এদের হৃৎপিণ্ডের তিনটা প্রকোষ্ঠ, ভিভিআই, ডান অলিন্দ, বাম অলিন্দ এবং একটা নিলয়। আরবিসি নিউক্লিয়াস যুক্ত এবং ডিম্বাকার। তাহলে একটা আরবিসি তে নিউক্লিয়াস থাকে কাদের? এই অ্যাম্ফিবিয়ানদের আরবিসি তে নিউক্লিয়াস থাকে। তারপর চলে আসে রেপটাইল। রেপটাইল কি? শরীরে আঁশ আছে, ঠিক আছে, যেমন সাপের। কুমিরের ক্ষেত্রে চামড়া শক্ত বর্ম দেখা যায়, কুমিরেও কিন্তু একটা রেপটাইল যারা বুকে ভর দিয়ে চলে। আর এদের ক্ষেত্রে গায়ের উপরে ছোট ছোট গুটি গুটি দেখা যায়। অবসায়নের ছিদ্র থাকে। ঠিক আছে, হৃৎপিণ্ডের কয়টা? এদেরও তিনটা প্রকোষ্ঠ রয়েছে, কিন্তু বাট কুমিরের হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? চারটা প্রকোষ্ঠ। ঠিক আছে, কুমিরের হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ। তারপরে চলে আসি অ্যাভিস। এভিস মানে কিছুই না, এটা হচ্ছে পক্ষী বা পাখি, পাখি। তাহলে পালক দিয়ে ঢাকা থাকে, মাকো আকৃতি, সামনের পা দুটো ডানায় রূপান্তরিত হয়েছে, দাঁত থাকে না যাতে শরীর হালকা হয়ে যায়। তারপর হচ্ছে সামনে চোয়াল দুটো কিসে রূপান্তরিত হয়েছে? চঞ্চুতে বা ঠোঁটে রূপান্তরিত হয়েছে। হাড়ের ভিতরে কোনো কি আছে? অস্থি মজ্জা থাকবে না যাতে হাড় হালকা হয়ে যায়। ঠিক আছে, আর কি থাকবে? বায়ুথলি থাকে, বায়ুথলি থাকে, বায়ুথলি থাকে কয়টা? বায়ুথলি থাকে নটা, বায়ুথলি থাকে, যাতে পরবর্তীকালে এই বায়ুথলি থেকে কি হচ্ছে? বায়ু সাপ্লাই দেয়। আর মনে রাখবে যে পাখিদের ক্ষেত্রে ডান ডিম্বাশয় থাকে না, ডিম্বাশয় থাকে না, শরীর হালকা করার জন্য। এক নম্বর কথা, মলাশয় থাকে না, মলাশয় থাকে না মানে এরা পটি জমা করে রাখতে পারে না শরীর হালকা করার জন্য। লাস্ট ওয়ান আমাদের কি হচ্ছে? আমাদের আছে ম্যামালিয়া। ম্যামালিয়া মানে স্তন্যপায়ী। আর স্তন্যপায়ী মানে স্তনগ্রন্থি থাকবে, দেহের লোম থাকবে, ঘাম গ্রন্থি থাকবে, সিবেসিয়াস গ্রন্থি থাকবে, কানের বাইরে কর্ণপিনা থাকবে। আমাদের কানের বাইরে যেখানে কানের দুল পড়ে ওটা হচ্ছে পিনা। ঠিক আছে, স্তন গ্রন্থি রয়েছে, এবং পেট আর বুককে আলাদা করার জন্য কি থাকে? মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। ঠিক আছে, আর আমাদের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? হৃৎপিণ্ডে চারটা প্রকোষ্ঠ, দুটো অলিন্দ, দুটো নিলয়। এবার চলে আসি গুপ্তবীজি এবং ব্যক্তবীজীর মধ্যে পার্থক্য। ব্যক্তবীজি হচ্ছে ফল উৎপাদন হয় না সেজন্য বীজ বাইরে থাকে, আর গুপ্তবীজি হচ্ছে ফলের ভিতরে বীজ লুকানো থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার আর কি? ব্যক্তবীজীদের জাইলেম ভেসেলস থাকে না, ব্যক্তবীজীদের জাইলেম ভেসেলস থাকে না, এদের
জাইলেম ফেসাস থাকে, ঠিক আছে। ব্যক্ত বীজিতে কি আছে, সিড নল থাকে না। আর আমাদের এই গুপ্ত বীজিতে আম জাম এদের কিন্তু সিগন্যাল থাকে। এবার একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। দেখো একবীজপত্রী যে উদ্ভিদগুলো আছে যেমন ধান গম, এগুলো ছোট ছোট বিরুৎ প্রকৃতি, টুক করে ভেঙে যায়, শাখা টাখা হয় না। আর দ্বিবীজপত্রীতে তা হয়। তারপরে একবীজপত্রীদের প্রধান মূল থাকে না, এদের গুচ্ছমূল, এদের এরকম গুচ্ছমূল। কিন্তু দ্বিবীজপত্রীদের প্রধান মূল থাকে, এখান থেকে এখান থেকে এখান থেকে আবার ভাগ হয়ে গেছে, এখান থেকে ভাগ হয়েছে। দ্বিবীজপত্রীদের প্রধান মূল থাকে। তারপর একবীজপত্রীদের পাতা এরকম সমান্তরাল শিরাবিন্যাস, আর দ্বিবীজপত্রীদের পাতা এরকম জালিকাকার শিরাবিন্যাস হয়, ঠিক আছে। আর একবীজপত্রীতে একটাই বীজপত্র থাকে, আর দ্বিবীজপত্রীতে দুটো বীজপত্র থাকে, ঠিক আছে। তারপরে চলে আসি, আমরা কি, মস ও ফানের মধ্যে। তাহলে মসকে উদ্ভিদ রাজ্যে উভয়চর বলা হয়, মসকে উদ্ভিদ রাজ্যে উভয়চর বলা হয়, আর ফানকে কি বলা হয়, স্থলজ উদ্ভিদ বলা হয়। এদের মূল কাণ্ড পাতায় ভাগ নেই, মসদের মূল কাণ্ড পাতায় ভাগ নেই, আর ফানদের মূল কাণ্ড পাতায় ভাগ হয়েছে। মসদের প্রধান দেহ হচ্ছে লিঙ্গধর, আর ফানদের রেণুধর, ঠিক আছে। মস এক প্রকার রেণু উৎপাদন করে, আর ফান বিভিন্ন প্রকারের রেণু উৎপাদন করে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কোশ্চেনের অ্যান্সার দেখো। চক্ষু, ডানা ও পালকের হালকা অস্থি কোন শ্রেণীর মেরুদণ্ড? তাহলে কি আছে, চক্ষু আছে, ডানা আছে, পালক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এভিস। তারপর নিচে কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ কি? দেখো চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখব চোয়াল নেই, তাহলে আমরা কি দেখব, দেখো ল্যাম্পে ও হ্যাগফিশ দুটোই কিন্তু চোয়াল থাকে না। ফ্লেম কোষ কার রেচনাঙ্গ? ফ্লেম কোষ যদি দেখি, তাহলে ফ্লেম কোষের কাজ কি, রেচনে সাহায্য করা। তবে কোন প্রাণীর কোন পর্বের প্রাণীদের রক্ত দেহগহ্বরে হিমোসিল দেখা যায়? হিমোসিল দেখা যায়, তার মানে সন্ধিপদীদের হিমোসিল দেখা যায়। হিমোসিল পূর্ণ গহ্বর দেখা যায়, আবার সেই সন্ধিপদী মানে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাতে। তারপর প্রোবসিস কলার এবং দেহকাণ্ড, তাহলে এখানে কর্ডাটা, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, তাহলে হেমিকর্ডাটাতে। তারপর ব্যালাগনোসাস কোন প্রাণীর উদাহরণ? তা এটাও কিন্তু হেমিকর্ডাটা। তারপরে চলে আসি, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? রোজেন ব্যবহার করেন, তাই তো। পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলে কোন গ্যাস ছিল না? এটা অনেকবার পড়ানো হচ্ছে, অক্সিজেন গ্যাস। তারপরে পরিবেশে বিভিন্ন উদ্দীপনায় জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? কি বলা হয়? উত্তেজিতা, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে কোশ্চেন গুলো সলভ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই দিয়ে আমাদের কিন্তু ক্লাস 9 এর চ্যাপ্টার নাম্বার 1 and 2 কমপ্লিট হলো। আমরা এর পরের দিন কিন্তু আমরা ক্লাস 9 এর চ্যাপ্টার নাম্বার 3, ঠিক আছে, জৈবনিক প্রক্রিয়া, সেটা কিন্তু কমপ্লিট করব, ঠিক আছে। যাই হোক, আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে সেম চ্যানেলে, ঠিক আছে, পরের দিন নতুন ক্লাসে। হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে তোমাদের কাছে সবচেয়ে ফার্স্ট নোটিফিকেশন আসে, ঠিক আছে। চলো, আজকের মতো এখানেই কমপ্লিট। টাটা, বাই বাই।